সুপ্রিয় দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় চলমান ঘটনা প্রবাহ নিয়ে। দর্শক, আজকের বিষয়ে আপনি আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে LE লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে যত খুশি ততবার আপনি আপনার মতামত জানাতে পারেন। দর্শক, আজকের এই প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং আরো একজন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ শাহেদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে চলমান ঘটনার ভিতরে রাজনীতি নিয়ে বেশ আলোচনা চলছিল। এর ভিতরে একটি বিক্ষিপ্ত একটি ঘটনা, সেটা হচ্ছে যে হঠাৎ করে গ্যাসের মূল্য বৃদ্ধি হবার কারণে আগামীকাল সকালবেলা একটি হরতাল আহ্বান করা হয়েছে রাজধানীর আধা বেলা। তো আমরা এই প্রসঙ্গ নিয়ে আগে একটু শুরু করব, তারপরে আমরা রাজনৈতিক অঙ্গনের দিকে যাব। রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু কথাবার্তা এসেছে এবং বর্তমান যে সিইসি, সেটা সিইসির সমালোচনা করেছে বিএনপি, সেটা বরাবরই অনেক আগের থেকে ওনারা শপথ গ্রহণ করবার আগের থেকে ওনারা করছেন। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা প্রথমে একটু জনাব নাইমুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাই যে এই যে গ্যাসের যে মূল্য বৃদ্ধি, এতে করে কি ধরনের প্রভাব পড়বে? অর্থাৎ এটি কি অযৌক্তিক, অগণতান্ত্রিক এবং জনগণকে শোষণ করার একটি নীতি বলছে যারা হরতাল আহ্বান করেছে? আপনি এটাকে কতটুকু সমর্থন করছেন? প্রথম কথা হচ্ছে যে কোনো জিনিসপত্রের দাম যেটা সাধারণ মানুষের মানে ব্যবহারের, গ্যাস তো খুবই জরুরি একটা বিষয়, বিদ্যুতের মতোই। যারা মানে পাইপলাইনে গ্যাস পায় তারা তো ধরেন রীতিমতো মানে বিরাট ভাগ্যবান, কারণ কিছুদিনের মধ্যে না, এখনই তো বৈষম্যটা স্পষ্ট। এক বিল্ডিং এ পাইপলাইন আছে, আরেক বিল্ডিং এ নাই। তো আমার কাছে তো আবার এটা নতুন প্রশ্ন, একটা নাগরিক একটা থেকে বঞ্চিত হয়, এটা রাষ্ট্র, পাশাপাশি বাড়িতেই আমি বঞ্চিত। একই রকম আমার আর্থিক সক্ষমতা, ভালো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমি যাই হই, পাশাপাশি আমি পাচ্ছি না গ্যাস, পাইপলাইনে আরেকজন পাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে 5 তলাতে আছে, 6 তলাতে নেই। না, সেটাই। একটা ধরেন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে হয়তো কোনো কারণে 20টা লাইন ছিল, আরো 40টা বাড়িতে সিলিন্ডার। এই জিনিসগুলির ব্যাপারে সরকারের আমার ধারণা এটা দীর্ঘমেয়াদী একটা রোড ম্যাপ করে ফেলার দরকার, যে কি করব আমরা। কারণ এই যে পাইপলাইনে গ্যাস দেওয়া, এটা এক্সপেন্সিভ, এটার ম্যানেজমেন্ট, এটার যে প্রেশার ঠিক রাখা, এটা বিভিন্ন শীতের সময় কোথাও প্রেশার কমে যায়, এগুলির ম্যানেজমেন্ট ইজ টু কস্টলি। এইরকম করে গ্যাস দেওয়ার মানে দীর্ঘমেয়াদে আর কতদিন সম্ভব হবে, এটা নিয়ে আমার এমনিতেও সন্দেহ আছে। এর ভায়াবিলিটির দিক ছাড়াও আরো একটা দিক আছে, যেটা তো একটা ডেঞ্জারও। এইভাবে গ্যাস পাইপলাইনের জন্য কিছু বিপদ আপদ হয়েছে, আমরা নিজেরাও জানি, এবং ভবিষ্যতে এই বিপদ বাড়বে, কারণ এই লাইনগুলি অবসলিট হয়ে যাচ্ছে, বিপদের আশঙ্কা আরো বাড়বে। তারপর হলো প্রাইসের ব্যাপারটা। প্রাইস এখন আমিও মনে করি যে কোনো জিনিসের প্রাইস যত কম রাখা যায় তত ভালো, কিন্তু এখানে আবার একটা সংকট দেখা দিচ্ছে, যারা নাকি বাসায় সিলিন্ডার ব্যবহার করছে তাদের সাথে এটার বৈষম্যটা হয়ে যাচ্ছে অনেক বড়। এখন একে তো আপনি পাইপে দিবেন না, আরামটাও দিবেন না, আবার প্রাইসও একটা বড় পার্থক্য। এই ডিসক্রিমিনেশনের কি, মানে এই ডিসক্রিমিনেশনটা আপনি কিভাবে দূর করবেন? এবং গ্যাসের এই যে পাইপলাইনে যে গ্যাসটা সরবরাহ করা, এটার যে প্রাইসিং হয়, এটার দামটা আমার জানা মতে, আমরা যখন পাকিস্তান আমলে গ্যাসের সরবরাহ শুরু হয়, আমি ওই আরেক টেলিভিশনে ছিলাম, ওখানে গল্প শুনে আসলাম, এই গ্যাসের তো লাইনই মানুষ নিতে যাচ্ছিল না, মানুষ নিতে চায় না। তখন সরকার একটা বিজ্ঞাপন করে, শওকত ওসমান এটার হয়, এবং সম্ভবত প্রাইভেট গ্যাস সংযোগের প্রথম গ্রাহক আমাদের লেখক শওকত ওসমান সাহেব। উনি পত্রিকাতে উনি একটা বিজ্ঞাপনে উনি ওনার মন্তব্য দেন। তখন প্রচার হচ্ছিল যে গ্যাস দিয়ে রান্না করে খেলে এর নাকি গ্যাস্ট্রিক হয় বা অসুখ বিসুখ হয়। উনি বলেছিলেন যে আমি গ্যাসের রান্না খাই, আপনারাও খেতে পারেন, এরকম। মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তখন মানুষকে উৎসাহিত করা হয়েছে এবং গ্যাসের কোনো মূল্য নেওয়া হতো না, গ্যাসটাকে ধরে নেওয়া হয়তো এটা আল্লাহ প্রদত্ত জিনিস, আমরা ফ্রি পাচ্ছি, মানুষকে ফ্রি দিচ্ছি। পয়সাটা যেটা নেওয়া হতো এটা হলো ট্রান্সমিশনের খরচ, মানে পৌঁছানোর খরচের আংশিক নেওয়া হতো। সো এই প্রেক্ষাপট থেকে যখন আপনি এখন বিবেচনা করবেন, এই যে ডিসক্রিমিনেশন, এই সমস্ত কিছুর আলোকে, এই যে ডিসক্রিমিনেশন দুই রকম, একটা লাইন, আরাম, আরেকটা হলো সিলিন্ডার, দামের পার্থক্য।
তো এই জায়গাগুলিতে রেশনালাইজ করার একটা প্রয়োজন সরকার অনুভব করতে পারে। তবে যে কারণে এই ভুল বুঝাবুঝি বা বিরোধগুলি তৈরি হয় সেটা হচ্ছে যে আমি মানুষকে জানাচ্ছি না যে আগামী 10 বা 20 বছরের মধ্যে আমার রোড ম্যাপটা কি, এই পাইপলাইনের পরিস্থিতি কি হবে, ভবিষ্যতে কি এটা থাকবে না থাকবে না, আমরা পুরোটা এলপিজিতে যাওয়া। সুতরাং সরকার যদি একটা রোড ম্যাপ দিত যে আমরা এলপিজির দামটা আসলে আস্তে আস্তে কমায় আনার জন্য চেষ্টা করব, এইভাবে ধাপে ধাপে এই ইনসেনটিভ দিয়ে, এই সুবিধা দিয়ে, অন্যদিকে এই যে গ্যাসের যে পাইপলাইনটা, এইটা এই বর্তমান লাইনগুলি যেখানে যেখানে নষ্ট হয়ে যাবে ওইখানে আমরা বন্ধ করে দিব, নতুন করে করব না, এবং এতে ধাপে ধাপে আগামী 10 বছর বা 20 বছরের মধ্যে আর কারোরই এই লাইন থাকবে না। এটা তো ডেঞ্জারের কথাটা তো বললামই যে এটা একটা বিপজ্জনক, আর ওয়েস্টেজ হয় প্রচুর। এই পাইপলাইনের কারণে অধিকাংশ জায়গাতেই লিকেজ বা যেটাকে বলে চুরির সুযোগটা বেশি থেকে যায়, অপচয় এবং চুরি। তা আমি যদি সমস্ত কিছু, আমি কিন্তু সংক্ষেপে সবগুলি বলতে পারি না, আমি চাইলে আরো 10-12টা পয়েন্ট বলতে পারবো। সমস্ত দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে এই গ্যাসের ডোমেস্টিক ইউজটা নিয়ে একটা রোড ম্যাপ দীর্ঘমেয়াদী উপস্থাপন করা দরকার, এবং কোন ধাপে কি হবে মানুষ এটা নিয়ে বিতর্ক করুক, আলাপ আলোচনা করুক, করার পর একটা বাস্তবায়নের দিকে যাওয়া যাবে, যেটা মানুষ অতটা নেগেটিভ ভাবে হয়তো তখন নিবে না। তাহলে একজন ভোক্তা হিসেবে, ব্যবহারকারী হিসেবে, তাহলে আগামীকালে হরতালকে কি আপনি সমর্থন করেন কিনা? না, প্রথম কথা হচ্ছে দেখেন, হরতাল তো একটা নাগরিক অধিকারের ব্যাপার। আমি যদি ইভেন একজন মানুষও যদি কোনো একটা বিষয়ে বিরক্ত হয় বা অসন্তুষ্ট বোধ করে, তার এভরি রাইট আছে রাস্তায় দাঁড়িয়ে এটা প্রতিবাদ করার। সুতরাং আমি এই অধিকারের জায়গায় কোনো ব্যতিক্রম হতে দিতে রাজি না। যদি এটা না, অন্য কোনো ক্ষেত্রে অনেক সময় অযৌক্তিক দাবিতেও যদি আমি প্রতিবাদ করতে চাই, এটাকে আমি অযৌক্তিক বলছি না, কারণ আমি প্রথমেই বলেছি সাধারণ মানুষ যারা এটা ব্যবহার করে তার তো খরচটা বাড়বে 300 টাকা, জি, এবং তার কাছে তো 300 টাকার ব্যয় বৃদ্ধি ডেফিনেটলি একটু হইলেও ইম্প্যাক্ট রাখবে। আমি বলবো যে এই জায়গাটাতে সরকারের একটা দীর্ঘমেয়াদী রূপকল্প দিয়ে দেওয়া দরকার, পরিকল্পনা দিয়ে, তাহলে তার ভিশনটা থাকবে, মানুষ জানবে কি হবে। জনাব কাজী সিরাজ, আপনি জানেন যে এই হরতালের সমর্থন বাম দলগুলো করলেও তাতে কিন্তু বিএনপি যদিও সেখানে তারা তাদের সমর্থন দেয়নি, আবার তাদের নৈতিক সমর্থনও রয়েছে, অর্থাৎ জনগণের ভোগান্তি হবে এবং জনগণের উপরে তাদের একটা খরচ আরোপ করা হবে, এবং এটিকে অযৌক্তিক, অন্যায় এবং একটা শোষণের জাতাকলে, অর্থাৎ তারা দুর্নীতির দিকে, অর্থাৎ তাদের যে লুফলগুলো না খুঁজে তাদের যে খরচ, সে খরচের দায়ভারটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য একটা প্রয়াস তারা চালাচ্ছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সরকার দামটা বাড়ালো কেন, যৌক্তিক কোনো কারণ কিন্তু দেখায়নি। যেদিন সরকার দাম বাড়ালেন সেদিন অর্থমন্ত্রীর একটা বক্তৃতা আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে আগামী বছর থেকে গ্যাসের কোনো সংকট থাকবে না। এই যে নাইম ভাই যেটা বললেন যে আগামী 10 বছর পরে কি হবে, অর্থমন্ত্রী বক্তৃতার সঙ্গে মিলালে তো, আমি শুধু বলেছি ওই যে গৃহ সংযোগগুলির কথা, আমি টোটাল গ্যাসের বলছে সংকটই থাকবে না। তো গ্যাসের যদি সংকট না থাকে তাহলে গৃহ সংযোগ, এখানে প্রাইস ফিক্স করার ব্যাপার আছে। আপনি গ্যাস লাইন ঠিক মতো করবেন কিনা, কিভাবে করবেন, লাইনে দেবেন না সিলিন্ডারে দেবেন, বিলের দাম কি হবে, ওগুলো ওই রোড ম্যাপ ফিক্স করার আগ পর্যন্ত আপনি যারা লাইনে গ্যাস দিচ্ছে তাদের উপর এই প্রেশারটা দেবেন কিনা, তারা এটা অ্যাফোর্ড করতে পারে কিনা। আপনি যদি বলছেন যে বেতন বেড়েছে, বেতন কতটা বেড়েছে? সরকারি যে পে স্কেল, বাংলাদেশে কতজন লোকের 12-14 লাখ লোকের তো বেতন বেড়েছে, তো কিন্তু এফেক্ট হলো কতজন, এফেক্টেড হচ্ছে কতজন? তো এদের তো বেতন বাড়েনি। তো এরা কি করে এই বাড়তিটা কত? 400 টাকা থেকে 600 টাকা করলেন, 600 থেকে 800, 850, 900, 950 হচ্ছে। তো এখন বাড়াবারও তো একটা 22 থেকে 27% বেড়েছে, বাড়ানোরও তো একটা হার নির্ধারণ করা উচিত ছিল, যৌক্তিক, সহনীয়, যাতে মানুষ এটা মোটামুটি হজম করতে পারে, এবার বাড়িয়ে দিলেন। এখন আমি যেটা মনে করি এইভাবে এত বেশি হারে বাড়ানোটা অযৌক্তিক হয়েছে, এবং আপনি যতক্ষণ সিদ্ধান্ত না নিচ্ছেন পাইপলাইন আস্তে আস্তে বন্ধ করবেন,
এবং এটা তো শুরু থেকে এরকম বক্তব্য এসেছিল পাইপলাইনের দেওয়া ঠিক হচ্ছে কিনা, সিলিন্ডারে দেওয়াটাই যৌক্তিগত কিনা, এবং সেখানে সিলিন্ডার আপনি কি করবেন, আপনি পাইপলাইনের রেট বাড়াবেন নাকি যারা সিলিন্ডার ব্যবহার করছে তাদের দাম কমাবেন? আপনি দুটোর মধ্যে আগে চিন্তা করতে হবে তো কাকে আপনি সন্তুষ্ট বা কাকে আপনি সাশ্রয়ী খরচে এটা ব্যবহার করতে দিতে চান, কি পরিমাণ সিলিন্ডার ব্যবহার করছে। এখনো গ্যাসের যে ব্যবহার আছে গৃহস্থালী কাজে অধিকাংশ এখনো পাইপলাইনে ব্যবহার করে, সিলিন্ডার গ্যাস খুব একেবারে তুলনামূলকভাবে অত করে না। তো আপনি বেশিরভাগ লোকের উপর চাপটা দেবেন, আর এই চাপ দিয়ে আপনি যে অর্থটা পাচ্ছেন কি করবেন, কোন কাজে লাগাবেন? আপনি কি গ্যাসের অন্য যে ম্যানেজমেন্ট ও কাজে খরচ করবেন, কি পরিমাণ আপনি বাড়তি আদায় করবেন? গ্যাসে চুরি হয় কত? এই গ্যাস সরবরাহের কাজে আপনি কি খবর নিয়েছেন? মন্ত্রণালয় বা এই যে এনার্জি রেগুলেটরি কমিশন যেটা আছে এরা যে গ্যাস তিতাস গ্যাসে যারা চাকরি করে কর্মচারী, লাইনম্যান, এই ম্যান ওই ম্যান, বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কলোনিগুলো বিভিন্ন হাউজিং গুলো খবর নিয়ে দেখেছেন এই বাড়িগুলো কাদের কি করে তারা করলো। তো আপনি চুরি বন্ধ করলে যা ইনকাম হয় দাম বাড়ানোর পরে ওরকম তাদের বেশি আপনি পাচ্ছেন কিনা। আমি যেটা মনে করি, আমি একটু যোগ করতে চাই, চুরি ঠেকানো দুর্নীতি বন্ধ করা সেটা ধরেন এক ধরনের প্রক্রিয়া, আবার এটাও তো ঠিক যে গ্যাসের চাহিদা যত বাড়বে তত তো তার যোগান তো অতটা নেই, তাহলে যোগান অনুসারে যে একটা ছোট্ট সমস্যার জন্য ততটা না, এটা হচ্ছে যে ঘরে ঘরে গ্যাস লাইন করে গ্যাস দেওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার হয় এটা ভায়াবল না। গ্যাসের যে মূল্য পাওয়া যায় আর এটার জন্য যা মেইনটেনেন্স, এটার জন্য যে অফিস ওটা তো মূল্যটা ধরা হয়েছে জিরো, চুরির যে ব্যবস্থা এই পর্যন্ত যে ইনফরমেশনটা আছে সরবরাহকারী যে প্রতিষ্ঠানগুলো আছে এখনো গ্যাসে তারা লাভজনক প্রতিষ্ঠান, তারা লুজিং কনসার্ন না। যেখানে একটি অপারেটিং ইয়েতে তারা লাভ করছে, প্রফিট করছে, তো সেখানে আপনি আবার দাম কেন বাড়ালেন? এক, দুই নম্বর যে কত বাড়াবেন? তো আমার মনে হয় এতে জনগণের বেশিরভাগ মানুষ যারা গ্যাস ব্যবহারকারী সিলিন্ডারের যেতে পাইপলাইনে বেশি ব্যবহার করে বেশিরভাগ মানুষ ভোগান্তিতে পড়বে, কষ্ট স্বীকার করবে, এবং এদের পক্ষে যে হরতালটি ডেকেছে আমি জানি না কেমন হবে, বাম দল হরতাল ডেকেছে এবং তারা জনগণের পক্ষেই অবস্থানটা নিয়েছে। আমার মনে হয় এটাকে একেবারে অযৌক্তিক বলে উড়িয়ে, কত তারা পারবে, কত সফল হবে, কিন্তু তাদের অবস্থানটা পক্ষে। আর বিএনপি সমর্থন করছে কেন? বিএনপি নিজেরা ডাকতে পারে না হরতাল? রাইট, বিএনপি নিজেরা ডেকে বলতো আমরা জনগণের যে নেক্সট ক্ষমতায় আসলে সেও যে বাড়াবে সে জানে তো, তাই এই জন্য বাড়াতেই হবে। সরাসরি কিছু আপনাদের কাছে আবার আসবো জনাব সাহেব, আপনার কাছে আসতে চাই গ্যাসের প্রসঙ্গটা বাদ দিয়েও আপনি যদি একটু বলেন যে বর্তমানে আমরা যদি নির্বাচনের কথা যদি চিন্তা করি তাহলে নির্বাচন ঘিরে যে একটি উৎসবের যে একটা আমেজ, সে আমেজ কিছুটা যখন বইতে শুরু করেছে আবার আমরা উত্তেজনাটাও কিন্তু দেখছি। এবং প্রধানমন্ত্রী নিজেই কিন্তু নৌকার পক্ষে তিনি ভোট চেয়েছেন এবং তিনি যেমন নৌকার পক্ষে ভোট চেয়েছেন এবং নৌকা এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকলে দেশের উন্নয়ন হয় এবং বিএনপি যদি ক্ষমতা আসে বা ধানের শীষ যদি আসে তাহলে সেক্ষেত্রে উন্নয়নটা বাধাগ্রস্ত হবে, এরকম কথা তিনি বলেছেন। এবং অপরদিকে বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে খালেদা জিয়াকে যে কোনোভাবে তাকে নির্বাচনে যেতে দেওয়া হবে না, সেটা যদি না যেতে দেওয়া হয় তাহলে পরে নির্বাচনটাকেই প্রতিহত করা হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু গ্যাসের ব্যাপারে একটু আমার কিছু কথা আছে, আমি একটু বলি। দেখেন, বাংলাদেশে আমরা একটা নিম্ন মধ্যবিত্ত আমরা আয়ের দেশের লোক। আমরা এখানে যেটি সিরাজ ভাই বললেন যে আমরা যখনই গ্যাসের দামটা, এখানে কিন্তু বেশ কয়েক মাসের মধ্যেই কিন্তু দুবার গ্যাসের দামটা কিন্তু বৃদ্ধি করা হলো। এই দুইবার গ্যাসের বৃদ্ধি দাম করাতে এখন একদিকে বলা হচ্ছে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। কাদের বেড়েছে? কোন শ্রেণীর লোকজনের বেড়েছে? সরকারি, যেটা সিরাজ ভাই বললেন যে সরকারি যে একটা অংশের মানে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে, যারা প্রাইভেট সেক্টরে পেয়েছে তারা এখনো পর্যন্ত, যারা এখনো গার্মেন্টস ওয়ার্কার রয়েছে তারা এখনো পর্যন্ত, আপনি দেখেন যারা এখনো চা শ্রমিকরা কাজ করে তাদেরও কিন্তু এখনো পর্যন্ত ডেলি পেমেন্ট হয়, তাদের কিন্তু ইনকাম বাড়েনি। এই যে একটা 300 বা 400 টাকা প্রতি মাসে একটা মানে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু গ্যাসের কনজিউমার না। আপনি চা শ্রমিক তার বাসায় গ্যাস সংযোগ দিয়ে রান্না করে না।
আমার ওই গার্মেন্টস শ্রমিকরা করে না, গার্মেন্টস শ্রমিকরা করে না, এগুলো অবৈধ সংযোগের, এটা অসম্ভব ব্যাপার। গ্যাস সংযোগ যেটা পাইপলাইন, এটা নিম্ন মধ্যবিত্তের ব্যাপার, এর নিচের না। আর নিম্ন মধ্যবিত্তের ডেফিনেশনটা ওরা পড়ে না, চা শ্রমিকরা পড়ে না, আমি ওই অর্থে বলছি, মানে এর বেশি না। আমার কাছে কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে মানে যেভাবে বলেন না কেন পরপর দুবার দাম বাড়ানো জিনিসটা আমার কাছে অন্ততপক্ষে খুব একটা শোভনীয় লাগেনি। আরেকটা জিনিস, দ্বিতীয় জিনিসটা ধরেন আমরা অনেক সময় আমরাও ব্যবসা করি, আজকাল কিন্তু এই যে মানে শিল্পগুলা কিন্তু বেড়ে উঠছে, কিন্তু অনেকটা গ্যাস ভিত্তিক কিন্তু বেড়ে উঠছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু গ্যাসের সংকট পাই, কিন্তু আমাদেরকে কিন্তু এই গ্যাসের কিন্তু পর্যাপ্ত মূল্য দিতে হচ্ছে, সবই দিতে হচ্ছে। আমরা কিন্তু গ্যাসের পাইপে কিন্তু আমরা লাইন পাই না, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, মানে এই কলকারখানাগুলো অকেজ হয়ে যেতে হয়, কারণ এই মেশিনারিগুলো টোটাল সেটআপ হচ্ছে গ্যাসের সেটআপ করা, যার ফলে গ্যাসের লাইনের যদি গ্যাস না থাকে তাহলে কিন্তু আমরা এই মেশিনারিগুলো বসে থাকে। এর ফলে যে জিনিসগুলো হয়, আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে, আমাদের আপনার কি বলে ম্যান পাওয়ারগুলো ওয়েস্টেজ বসে থাকতেছে, তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, এবং আলটিমেটলি এই কলকারখানাগুলো লুজিং কনসার্নে চলে যাচ্ছে। আপনি আসেন যানবাহনের দিকে, ঢাকা শহরে রোজ যানবাহন বাড়ছে, তাদের গ্যাসের সিলিন্ডার করা হচ্ছে, গ্যাসের গাড়ি করা হচ্ছে, কিন্তু সবই করা হচ্ছে, কিন্তু আবার এক জায়গায় রেস্ট্রিকশন দেওয়া আছে, কোথায়? 3 হুইলার সিএনজি চালিত যে গাড়িগুলা, সেইগুলোর প্রতি কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, যে 13,000 একটা সিলিং করে দেওয়া আছে, সেগুলো কিন্তু বাড়ানো হচ্ছে। অথচ এদিকে রেগুলার কিন্তু গাড়ি করা হচ্ছে, কি আপনার গাড়ি বিক্রয় হচ্ছে, সেগুলোকে সিলিন্ডার করা হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, 3 হুইলারের ব্যাপারে আছে। আপনাকে মনে রাখতে হবে যে একটা বিরাট অংশ এই 3 হুইলার, বাস, এইগুলোর প্রতি কিন্তু আমরা নির্ভরশীল, সেই জায়গায় কিন্তু আমরা মানে চোখ দিচ্ছি না। তো কালকে যে হরতাল, আমি হরতালকে হয়তো একেবারেই সমর্থন করব না, বাট জনগণ দাবিতে কালকে যে কাজটি করছে সেটার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। এবার আসেন নির্বাচন নিয়ে আপনি যে কথাটি বললেন, দেখেন বাংলাদেশে আমরা দেখলাম একটি আমরা এটা শুনবো আপনার কাছে এসে ছোট বিরতির পরে। দর্শক, 7 রিং সামিট লাইট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 রিং সামিট লাইট এডিশন। আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায় যাবার আগে প্রিয় দর্শক, আপনাদের পাঠানো কয়েকটি কমেন্টস এসে পৌঁছেছে, সেগুলো পড়বার চেষ্টা করছি। লিখেছেন দীপক মজুমদার, আন্তর্জাতিক আদালত বিএনপিকে জঙ্গিবাদ বলে যে রায় দিয়েছে, তারপর কি জামাতকে লালন করবে কিনা বিএনপি? এটা প্রশ্ন রেখেছেন অতিথিদের কাছে। সেলিম বলেছেন কক্সবাজার থেকে যে আমার প্রশ্ন হলো, মুরগিকে দানা খাওয়ায় মাংস বাড়ানোর জন্য ঠিক সরকার জিনিসপত্রের দাম বাড়াচ্ছে কার জন্য? আচ্ছা, বেলাল বলেছেন যে বড় একটি বিরোধী দলের কাছে যদি নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ থাকে, তাহলে বর্তমান পরিচিত জনগণকে কি বোঝাতে চায় সরকার? তাহলে জনগণকে কি বোঝাতে চায় সরকার? নোমান বলেছেন ভুরুঙ্গা মারি থেকে যে গ্যাস তো ন্যাচারাল গ্যাস, এর দাম নির্ধারণ করা গ্যাস কর্মকর্তারা, গ্যাস তো সব জনগণ পায় না, কারণ গরিবদের পুরো লেখাটা আসেনি, পড়তে পারছি না সে কারণে। নজরুল বলছেন যে সিরাজ স্যারের কাছে প্রশ্ন, এত বিদ্যুৎ উৎপাদন হলো, এই উন্নয়ন যায় কই? নোমান বলেছেন বুরুঙ্গামারি থেকে আবারও একই কোশ্চেন করেছেন। খোকা বলেছেন যে দুর্নীতি আখড়া গ্যাস সেক্টর, অবৈধ গ্যাস সংযোগের নামে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের কি হবে একটু বলবেন? জি জনাব সাহেব, আপনার কথায় ছিলাম, রাজনীতির প্রসঙ্গ আপনি তুলেছিলেন, তো রাজনীতির প্রসঙ্গে যদি বলেন যে সম্প্রতি আপনি জানেন যে কানাডার একটি আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে, একজন দর্শকও কিন্তু সে বিষয়ে প্রশ্ন। আমি প্রথমে বলছিলাম নির্বাচন কমিশন নিয়ে কথা বলছিলাম। দেখেন আমরা নির্বাচন কমিশনের এই প্রাক্কালে আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি একটি সবগুলো রাজনৈতিক দল, প্রায় 30টির অধিক রাজনৈতিক দলের সাথে তিনি সংলাপ করে তিনি একটি সার্চ কমিটি গঠন করেছেন। সেই সার্চ কমিটি কিন্তু তিনি যখন গঠন করলেন,
সেখানে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী সেখানে গেলেন, তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে গেলেন এবং তিনি বললেন যে আপনি যেভাবে করবেন আমরা সেভাবেই এটাকে, যদিও কনস্টিটিউশনে বলা আছে যে এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে সদয় সম্মতির প্রয়োজন, তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটি মহামান্য রাষ্ট্রপতির উপরে ছেড়ে দিলেন। মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি করার সময় কিন্তু তিনি চিফ জাস্টিসের হেল্প নিলেন এবং সেখানে তিনি তার দুজন প্রতিনিধি নিয়ে একটি সার্চ কমিটি গঠন করলেন এবং সার্চ কমিটিও আমরা দেখলাম বিশিষ্টজনদের সাথে আলোচনা করে কিন্তু আজকে এই নির্বাচন কমিশনটি গঠন করেছেন। এই নির্বাচন কমিশনটি গঠন করার সাথে সাথেই কিন্তু বিএনপি নানানভাবে কথা বলছে, তারা বলছে যে তারা এই নির্বাচন কমিশনকে, আজকেও দেখলাম রিজভী সাহেব বলেছেন যে এই নির্বাচন কমিশনের আচরণ আগের নির্বাচন কমিশনের মতো, রকিবউদ্দিন কমিশন। এই নির্বাচন কমিশন কি নির্বাচন করলেন যে যেটাতে উনি বুঝে গেলেন যে এই নির্বাচন কমিশনের আচরণটা উনি এত তাড়াতাড়ি বুঝে গেলেন, এইটা আমার ঠিক বোধগম্য হলো না। আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়েছে এদেরকে সময় দিতে হবে, এদেরকে সময় যদি আপনি না দেন, আপনি নির্বাচন কমিশনকে এত দোষারোপ করে তো লাভ নেই। আরেকটি জিনিস হচ্ছে নির্বাচন, এখানে আমার থেকে নাইম ভাই আছেন, সিরাজ ভাই আছেন, এরা আরো ভালো বলতে পারবেন, নির্বাচন কমিশন যদি একা দায়িত্ব নেয় নির্বাচন কখনো করতে পারবেন। নির্বাচন কমিশনকে যদি তাদেরকে নির্বাচন পরিচালনা করতে হয় সেখানে সরকারের ভূমিকা লাগবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে তাদেরও কিন্তু একটি সঠিক ভূমিকা লাগবে। আপনি লুক এন্ড ব্যাক, আপনি এই যে নারায়ণগঞ্জের ইলেকশনে দেখেন, নারায়ণগঞ্জের ইলেকশনটি একটি সুষ্ঠু নির্বাচন কেন হয়েছে, কারণ সেখানে সরকারের ভূমিকা ছিল ভালো এবং তাদের যে বিরোধী দলের যে প্রার্থী ছিল, প্রার্থী বাছাইও ছিল তাদের ভালো, সবার সমন্বয়ে কিন্তু একটি ভালো নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচন কমিশনকে যদি আপনি এককভাবে দায়িত্ব দেন নির্বাচন কিন্তু, অর্থাৎ আগে কিছু যাচাই করার সুযোগ দিতে হবে। জি, আপনার কাছে আবার আসবো জনাব কাজী সিরাজ। কানাডার ফেডারেল আদালতে যে একটি রায় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে জামাত ইসলামের যে ছাত্র শিবির সেটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তার তালিকাভুক্ত, এখন আমরা নতুন করে দেখলাম যে বিএনপির নাম অন্তর্ভুক্ত হলো। তো এতে করে আপনার কাছে কি মনে হয়, এবং বিএনপির পক্ষ থেকে এটা অভিযোগ করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত রায়? কানাডার আদালত বলল, বাংলাদেশের মানুষ কি বলে? বাংলাদেশের মানুষ বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখে কিনা, এটা হচ্ছে কথা। আর কানাডার আদালত আমাদের পদ্মা সেতু নিয়ে যে ঘটনা ঘটলো, শুরু থেকে কানাডার আদালতের ভূমিকা তো পক্ষে ছিল না, পরে যে জায়গায় এসে পৌঁছলো যে না নির্দোষ, কোনো দুর্নীতি হয়নি, আগে কিন্তু কানাডার আদালত সেটা বলেনি, বরং কানাডার আদালতের ভূমিকার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকার বিরোধী বিভিন্ন পক্ষ কি করে সেটা আমরা জানি। তো কাজে মোটামুটি যুদ্ধ, এবং যে আদালত এটি বলেছে এটি কানাডার শেষ আদালত নয়, সর্বোচ্চ আদালত নয়, সেটা অন্য আদালতে যেতে পারে, তখন কি আমরা জানি না। তো ওটার উপর ভিত্তি করে বিএনপিকে একেবারে সন্ত্রাসী দল, এটা জামাতের সঙ্গে তুলনা করা, আমার মনে হয় এটা আনকাইন্ড একটা কমেন্ট হয়ে যাবে। এটা অপেক্ষা দেখতে হবে। যদি ওরকম হয়, বিএনপি সন্ত্রাস করলে, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, কানাডার আদালত আমেরিকার আদালত বলা লাগবে না, বাংলাদেশের জনগণের আদালতই বলে দেবে এই দল সন্ত্রাসী, এই দলের সঙ্গে আমরা নাই। যেমন বলছে তো, আমার সম্পর্কে বলছে না, বাংলাদেশের জনগণ বলছে, ওটিকে বাইরের কোনো আদালত বলা লাগছে? বাইরের কোনো আদালত বলা লাগছে না, বাংলাদেশের জনগণ বলছে। বাংলাদেশের জনগণের আদালত যদি বলে যে ইয়েস এটাই, তাহলে রিজেক্টেড হয়ে যাবে। বাংলাদেশের জনগণ বলছে কি বলছে না, বা কি ধারণা করছে, সেটা তো প্রতিটি জনগণ হয়তো সেভাবে তো ধরেন মিডিয়াতে এসে বলতে পারছে না। এখানে একটু কথা বলি, এটা একটু এটা মিস্টেকেন ব্যাপার আছে। আমি আসলে এই বিষয়টা একটু স্টাডি করছি, আমরা অধিকাংশ সময় আমরা একটু খোঁজ খবর নেই না। আমি বলি ফ্র্যাঙ্কলি, ব্যাপারটা এরকম কিছু ঘটে নাই। আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ পশ্চিমা দেশগুলিতে যায়, গিয়ে পলিটিক্যাল অ্যাজাইলাম চায়। পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য সে একটা কেস বানায় এবং 99.99% ক্ষেত্রে এই মামলাগুলি হয় ফ্রডুলেন্ট মামলা, অসত্য মামলা। তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, আমাদের কুমিল্লার এক ছেলে নিজের বাড়ির ভিতরে আরেকটা ছনের ঘর কম পয়সায় বানাইয়া এটাতে আগুন লাগাইয়া পত্রিকাতে, লোকাল পত্রিকায় পয়সা দিয়ে এটা ছাপায়া এইগুলি নিয়ে ডায়েরি করে প্যারিসে এগুলি জমা টমা দিয়ে নাগরিকত্ব পেয়ে এখন প্যারিসে সে বিরাট 2টা রেস্টুরেন্টের মালিক। এখন জিনিসগুলি হচ্ছে, এই কেসেও একজন লোক পলিটিক্যাল অ্যাজাইলাম চাইতে গিয়ে বিএনপির কি ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্যে সে কিভাবে ফেসে যাচ্ছে, এই সমস্ত কিছু বলে পলিটিক্যাল অ্যাজাইলাম চাইছে, এটা তার এগেইনস্টে চলে গেছে। মানে কোর্টের মনোভাবের উপরে তো কোর্ট বলছে সে তো এইগুলির মধ্যে পার্টি, তার দলও একটা সন্ত্রাসী সংগঠন,
কথাটা বুঝেন, এটা কিন্তু বিএনপি কে বিচার করে নাই, তারা বিচার করছে একজনের পলিটিক্যাল অ্যাজাইলামের কেস, একজন ইন্ডিভিজুয়ালের কেস, এবং এই কেসটা সম্পর্কে পুলিশ, বিচার বিভাগ না, আমি আবারও বলি, এই তার আবেদনটাকে বিশ্লেষণ করেছে কে? পুলিশ। তারা ওই বিশ্লেষণটাকে কোর্ট উচ্চারণ করেছে, কোর্ট বলেছে, এবং এটার মধ্যে মানে বিএনপি কে সন্ত্রাসী সংগঠন করা, কারণ কানাডা রাষ্ট্র বিএনপি কে সন্ত্রাসী সংগঠন মনে করে না, তাদের ওয়েবসাইটে সরকারিভাবে কোন দল সন্ত্রাসী কোন দল সন্ত্রাসী না এগুলি লেখা আছে অফিসিয়ালি। সো লেট আস নট মিসলিড। জিনিস হচ্ছে যে আমি যদি অনেস্ট হই, এই মামলাটা থেকে বিএনপির একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে খেতাব পেয়ে গেছে, এইটা মেনে নিলে আমার ইন্টেলিজেন্স নিয়ে আমার নিজেরই অপমানজনক অবস্থা তৈরি হবে। লেট আস নট বি ভেরি চাইল্ডিশ, এটা হওয়া ঠিক না। কিন্তু কথাটা সত্য যে স্টেটমেন্টটা ওই বিচারের মধ্যে এসেছে, কিন্তু দল হিসেবে বিএনপিকে তারা ঘোষণা দিয়েছে, রায় দিয়েছে, দ্যাট ইজ নট দি ফ্যাক্ট। এটা স্টোরিটা আপনি যদি মূল স্টেটমেন্টটা পাওয়া যায়, আমার কাছেও আছে, আমি দিতে পারবো, যেখানে এইভাবে জিনিসটা নাই এখন। এবং আমরা আমাদের পলিটিক্যাল আজলে মনে করেন অস্ট্রেলিয়াতে গেছে দুইজন, তারা দুই বন্ধু গিয়ে বলেছে আমরা সমকামী, তারা আসলে সমকামীও না, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তারা সমকামী না, কিন্তু তারা সমকামিতার একটা কেস বানিয়েছে, বানিয়ে বলছে বাংলাদেশে আমাদের উপর নিপীড়ন চলছে। আরে সে তো সমকামী না, তার উপরে কি নিপীড়ন চলবে? কিন্তু কেস তো এখানে হয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। সো লেট আস নট টেক অল দিস, এগুলো হলো ফেক কেস। ফেক কেস নিয়ে একটা বড় ইস্যুতে আমাদের যাওয়া ঠিক না। বিএনপি বাংলাদেশে সহিংস রাজনৈতিক কর্মসূচিতে জড়িত হয়েছিল, সহিংসতার জন্য বিএনপি অভিযুক্ত, এবং আইনের কাঠগড়ায় তার হাজার হাজার নেতাকর্মী আইদার জেলে অথবা মামলায় অথবা দৌড়ের উপরে। এই জায়গাটাতে কিন্তু বিএনপি কে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, এবং এটা নিয়ে তাদেরকে বেশ বেশ পস্তাতে হবে সহিংসতার জন্য। তবে সহিংসতায় অংশগ্রহণ রাজনৈতিক কর্মসূচি আর সন্ত্রাসী সংগঠন হওয়া দুটো কিন্তু দুস্তর ব্যবধানের বিষয়। লেট আস নট কনফিউজ। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো যে হ্যাঁ, বিএনপিকে আমি সহিংস সংগঠনও বলবো না, আমি বলবো বিএনপির অন্ততপক্ষে 2-3টা রাজনৈতিক কর্মসূচি বিশেষত জামাতের সাথে মিলে ভীষণ ভয়ঙ্কর সহিংস রাজনৈতিক কর্মসূচি। আপনি কি 2-3টা কর্মসূচি, 92 দিন লাগাতার সেই ঘটনাকে এগুলি কি বলবেন? হ্যাঁ, সহিংস কর্মসূচি, কিন্তু এগুলি সন্ত্রাসী না। একটা রাজনৈতিক দল সন্ত্রাসী সংগঠন হবে, বিএনপি সেরকম মানে মানে ওইরকম মেম্বারশিপও না, ওইরকম লিডারশিপও না, ওইরকম সক্ষমতাও তাদের না। কিন্তু আমি আবারও বলি, সহিংসতা তারা জড়িয়ে গেছিল ব্যাপকভাবে, এবং এটার খেসারত বিএনপিকে দিতে হচ্ছে, এবং সম্ভবত অনাগত অনেকগুলি বছর তাদেরকে এটার খেসারত দিতে হবে। জি, সেই খেসারত সম্ভবত আগামী নির্বাচনের উপর ফেলতে পারে। আমরা এই নির্বাচন নিয়ে আবার একটা আলোচনা আসবো ছোট একটা বিরতির পরে। দর্শক, 7 রিং সিমেন্ট লেট এডিশনে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, দেখছেন এসএটিভির রাতের আয়োজন 7 রিং সিমেন্ট লেট এডিশন। আমরা আবার ফিরছি আমাদের আলোচনায় যাওয়ার আগে দর্শক আপনাদের কয়েকটি কমেন্টস নিতে চাই। মুজাক্কের সিলেট থেকে বলছেন যে অনেক গ্যাস উৎপাদন হলেও সিলেটে কিন্তু এর সুফল সারা দেশের মানুষ এতদিন ভোগ করেছে, তাহলে হঠাৎ করে এখন কেন সংকট দেখা দিল? আজহার আকবর চুয়াডাঙ্গা থেকে দর্শনার্থী বলতে, আমার প্রশ্ন, আমাদের দেশের উন্নয়নের জন্য হরতাল গণতান্ত্রিক অধিকার, বাট আধাবেলা হরতালে জাতির 2500 কোটি টাকা ক্ষতি হয়, এই টাকা ক্ষতিপূরণ কি সরকার দেবে না অন্য কোনো দল দেবে? দীপক মজুমদার বলছে যে একবার ট্রেন মিস করেছে বিএনপি, 2019 সালে নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হবে, তাহলে এখন বিএনপি কি করবে? সিরাজ সাহেব বলবেন কি? জি, আপনাকে দিয়ে শুরু করি। আমরা একদম শেষ পর্যায়ে আছি, এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে খালেদা জিয়ার যে সাজা হলে তারা নির্বাচনকে প্রতিহত করবে, বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এবং অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে খালেদা জিয়া যদি সাজা হয় তাহলে নির্বাচন করার কোনো সুযোগ নেই। আসলে কি সুযোগ কি মানে কমে যাচ্ছে কিনা? আমার মনে হয় প্রথম কথা, বিএনপির পক্ষ থেকে যারা বলছেন তারা কারা? এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত কিনা?
আমার জানা মতে, আমি জেনে নাই বেড়া জানেন কিনা, যে বিএনপিতে নীতি নির্ধারণী ফোরামে এমন কোন সিদ্ধান্ত হয়েছে কিনা যে যে দুটি মামলার কথা বলা হচ্ছে, জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ, এখানে যদি বেগম খালেদা জিয়ার দণ্ড হয়ে যায়, জেল হয়ে যায়, তাইলে বিএনপি ইলেকশন করবে না বেগম জিকে বাদ দিয়ে, দল এই সিদ্ধান্ত নিয়েছে কিনা? আমার মনে হয় নেই। আমার জানা মতে দল এখনো সিদ্ধান্ত নেয়, ইন্ডিভিজুয়ালি বলছেন এক একজন এক কথা, এটা রাজনীতিতে যেরকম হয় আর কি বলছেন, বলে যাচ্ছেন। আমার মনে হয় আগামী যে নির্বাচনটি, এই নির্বাচনে দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ক্ষমতাসীন দলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ইনক্লুসিভ ইলেকশন করা, সবাইকে নিয়ে গ্রহণযোগ্য ইলেকশন করা। কারণ 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের যে বিষয়টা প্রাইম মিনিস্টার বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, উনি বলছেন আগামী নির্বাচনটি প্রশ্নবিদ্ধ, এটা তিনি চান না। অর্থাৎ গত নির্বাচনটি প্রশ্নবিদ্ধ। গত নির্বাচনের পরে গত 3 বছরে তিনি পৃথিবীর বহু দেশ ইউরোপ এবং ঘুরেছেন বিভিন্ন জায়গায়। ওনার ক্যারিসমেটিক, তার নেতৃত্বের যে গুণ, সেই গুণের কারণে স্টেট টু স্টেট রিলেশনগুলো মেনটেন করছে সবাই। কিন্তু আমরা যতদূর জানি, মিডিয়ায়ও আসে যে তারা আবার এটাও বলে তোমরা একটা ইনক্লুসিভ ইলেকশন করো, ভালো ইলেকশন করে আসো। এই একটা প্রেশার তো আছেই। তো একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে, একটা ইনক্লুসিভ ইলেকশনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদ, সেই সংসদের নেতা বা নেত্রী, সেই সরকার প্রধানমন্ত্রী যে উচ্চ মর্যাদা সারা বিশ্বে থাকার কথা, আমার মনে হয় প্রধানমন্ত্রী সেরকম একটা মর্যাদার অধিকারী হতে চান, যার জন্য আমার মনে হয় একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য আগ্রহ সরকারের আছে এবং গুরুত্বও আছে, এটা করতে হবে। এটা না করলে তাহলে 2014 সালের নির্বাচনের পরে এখন যে অবস্থাটা আছে, আমি একটু যোগ করি, আমাদের সময় খুব অল্প, আমি একটু যোগ করতে চাই। কোন কারণে যদি আদালতের রায়ে খালেদা জিয়া, কারণ আদালতের রায় এক ধরনের বিষয়, আর এটা হচ্ছে নির্বাচন হচ্ছে অন্য ধরনের একটা বিষয়, দুইটা কিন্তু দুই বিষয়, একটির সাথে কিন্তু আরেকটির কোনো সম্পর্ক নেই। আদালতের রায় নির্বাচন দেখে হয় না। রায়ে যদি কোনোভাবে খালেদা জিয়ার যদি ওনার যদি বিচার হয় এবং সাজা হয়, তাহলে সেক্ষেত্রে কি নির্বাচনের উপর প্রভাব পড়বে কিনা? আমার মনে হয় নির্বাচনের উপর প্রভাব বিএনপির অনুকূলে যাবে। যদি আদালতে এটা মনে হয়, মানুষের মধ্যে যদি এই ধারণা স্পষ্ট হয়, তাহলে প্রতিহত করে, আমার তো বক্তব্য, আমার ধারণা হচ্ছে এটা দলীয় সিদ্ধান্ত না। প্রতিহত 2014 সালে 15 সালে কি প্রতিহত ওনারা করতে পারেন সেটা দেশের মানুষ দেখেছেন 90 দিন 92 দিনে, সেই সক্ষমতা তাদের নাই, সেটা করবেও না। আর ওই নিবন্ধন বাতিল একটা বড় রাজনৈতিক দলের জন্য, নিবন্ধন এটা বড় ইস্যু নয়। রাজনৈতিক দলের যে সক্ষমতা থাকে পরিস্থিতি মোকাবিলার, ও নিবন্ধন আবার অফিসে, নির্বাচন কমিশনের অফিসারে গিয়ে পৌঁছে দিয়ে আসবে, ওগুলো কোনো বিষয় না। আসল কথা হচ্ছে বিএনপি নির্বাচনটাকে কিভাবে নিচ্ছে, দরকার কিনা। আমার মনে হয় বিএনপি এবার যদি পরবর্তী যে 2018 সালে তো হওয়ার কথা, 2018 তো এখন এই নির্বাচন দিয়ে বিএনপি বর্জন করে নিবন্ধনের চাইতেও বড় জিনিস হবে তাদের দলের অস্তিত্বের সংকটে, জনসমর্থন হারানোর একটা বিষয় চলে আসবে, অস্তিত্বের সংকটে পড়বে। এই অস্তিত্বের সংকট থেকে দলকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় কি ক্ষমতা বেড়ে যেখানেই থাক নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবং আমার ধারণা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদি রায় হয়, এবং তিনি যদি কারারুদ্ধ হন, তাইলেও এক নম্বর হচ্ছে বিএনপি আমার মনে নির্বাচনে থাকবে। তারপরও দ্বিতীয়ত, এই মামলায় বেগম জিয়ার যদি 2 বছরের বেশি সাজা হয়েও যায়, এটাতে তিনি নির্বাচন অযোগ্য হয়ে যাবে না, তার সামনে পথ আছে। তিনি আপিল করবেন, তিনি বেল চাইবেন, এবং এই সরকারের আমলে বিএনপির অনেক নেতা তো বেলে আছেন না, অনেক কঠিন কঠিন মামলা বেলে পথ খোলা আছে। আমার মনে হয় বিএনপির নির্বাচন প্রতিহত আমি ব্যক্তিগত মনে করি প্রতিহত করতে সক্ষমতা নেই বিএনপির, আর বিএনপি বর্জন করারও অবস্থায় দলীয়। এখানে একটি জিনিস আমি একটুখানি বলি, বেগম খালেদা জিয়ার বিচারে কি হবে এটা কোর্ট ডিসাইড করবে, তাই না? এটাকে নিয়ে বিএনপির লোকজন বা আওয়ামী লীগ থেকে এত কথা বলার তো দরকার নেই। কোর্ট উইল ডিসাইড দি ফ্যাক্টর, না, এটা কোর্ট ডিসাইড করবে তার কি হবে। আমরা একেবারে আগাম প্রেডিকশন করে নিচ্ছি যে বেগম খালেদা জিয়া জেল হবে, অমুক হবে, এই জিনিসগুলো মনে হয় আমাদের আগামে এত প্রেডিকশন, এটা রাজনীতিতে হয়, আগেও হয়েছে, অমুকের এটা হলে আগুন জ্বলবে সারা দেশে ঘরে ঘরে, এগুলো। যাই হোক, আমার কাছে কথা হচ্ছে এইটার সাথে নির্বাচনের কিছু প্রভাব পড়বে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ কথা হচ্ছে যে দেখেন, নির্বাচনের আমি এই আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন কিন্তু বিভাগীয় সংগঠন সফর করে বেড়াচ্ছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন তিনি কিন্তু একটি কথা স্পষ্টভাবে বলছেন যে বিএনপিকে তোমরা হালকাভাবে দেখো না, তোমরা নির্বাচনের প্রস্তুতি নাও।
বা কি বলে আওয়ামী লীগ সভানেত্রী যেখানে মিটিং এ যাচ্ছেন তিনি নেতাকর্মীদেরকে কিন্তু নির্বাচনের কথা বলছেন। সবাই কিন্তু নির্বাচনের ব্যাপারে কিন্তু সিরিয়াস, এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপিও কিন্তু সিরিয়াস, কিন্তু বিএনপি নিজেদের মধ্যেই তাদের মধ্যে একটি কোন্দল তৈরি হচ্ছে যে বেগম জিয়া অ্যারেস্ট হলে তাদের দল কিভাবে চলবে কি চলবে না এরকম। আমি আজকে একটি অনলাইন পত্রিকায় একটি পড়ছিলাম, মানে একটি ফিচার পড়ছিলাম যে স্বয়ং লন্ডন থেকে নাকি বলা হচ্ছে যে এই বেগম জিয়া অ্যারেস্ট হলে কে কিভাবে নির্বাচনী মানে কে কিভাবে দায়িত্ব পালন করবে সেগুলা ওইখান থেকে বন্টন করা হচ্ছে। আমার কাছে মনে হয় এই কথাগুলাকে এত প্রিসাইজলি আমাদের না বলে আমাদের কোর্টের প্রতি সম্মান রাখা উচিত। কি করবে আদালত সেটা আদালতই ডিসিশন নিবে। আরেকটা জিনিস হচ্ছে নির্বাচনের কার্যক্রমে চলবে। এখানে বিএনপি যদি আগামী নির্বাচনে না এসে যদি তারা নিবন্ধন হারায়, আপনি যে কথাটা বললেন, যদি তাদের সক্ষমতা থাকে তাহলে নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন গিয়ে দিয়ে আসবে। তাহলে সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে দর্শক একটি প্রশ্ন করেছেন যে একবার তারা ট্রেন মিস করেছে, এবার আমার মনে হয় সেই ভুলটা বিএনপি করবে না, তারা ইলেকশনে আসবে। ইলেকশন না আসলে আপনি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি করতে চান, গণতান্ত্রিক রাজনীতি করতে গেলে আপনাকে নির্বাচনে আসতে হবে, ট্রেন মিস করা ঠিক হবে না। জনাব নাঈমুল ইসলাম খান, আমরা একদম শেষ পর্যন্ত আপনার কাছে একটু জানতে চাইবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সবশেষ একটি কথা বলেছেন যে দেশের যে কারাগারগুলো আছে সেই কারাগারগুলো এখন আগে থেকে ভরা ছিল, এখন নতুন করে আবার ভরে ফেলা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের দিয়ে, এবং এটি সামনে ইলেকশন উপলক্ষে এটি ভবিষ্যতে আরো বাড়বে সেরকম একটি শঙ্কাও তারা করেছেন। আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন? কিছুক্ষণ আগে আলোচনা করলাম ওই সহিংস রাজনীতিতে সক্রিয় থাকার কারণে এই ভালনারেবিলিটিটা বিএনপির অনেক নেতাকর্মীর জন্য আছে। এখানে সরকার চাইলে কখনো কখনো ম্যানিপুলেট করতে পারে। বাট আপনি সিরাজ ভাইয়ের কথাটা যদি দেখেন, সিরাজ ভাই যে কারণগুলি দেখিয়েছে এর বাইরে আমি আরো 10টা কারণই আমার নিজেরও আছে, সময় অভাবে বলবো না, যে একটা মোটামুটি ইনক্লুসিভ মানে সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দিকেই দেশ এগোচ্ছে। বিএনপিও নির্বাচন করবে। খালেদা জিয়ার যদি সাজাও হয়, এই সাজা ইমিডিয়েটলি আপিলে যাবে। আপিলে গেলে দুটো হতে পারে অপশন, মানে এগুলি বলা যায়, এগুলি বলতে কোনো বাধাও নাই। একটা অপশন হলো যে ওনার ওই সাজাটা স্থগিত রেখে আপিল গ্রহণ, অথবা সাজাটা স্থগিত না করে আপিল গ্রহণ এবং সঙ্গে বেইল। এখন যদি সাজাটা স্থগিত না করে এবং 2 বছরের বেশি হয়, তাহলে কি হবে? তার নির্বাচনে অংশগ্রহণ করা। এখন রাজনৈতিক দলে একটা কেন্দ্রীয় নেতা যদি মূল নেতা যদি নির্বাচন করতে না পারে, এটা কি তার শক্তি দুর্বল করে না সবল করে? আমি সিরাজ ভাইয়ের সাথে একমত, এটা বরং স্ট্রঙ্গার করে ফেলতে পারে বিএনপির আপিল তার ভোটার বেজের কাছে। তারা হয়তো মানে সিম্পেথি এবং অন্যান্য কারণে তার পক্ষে আসতে পারে। আবার যদি ধরে নেই তাকে কারাগারেও রাখা হয়, যদিও আমি সিরাজ ভাইয়ের সাথে একমত, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে মানে ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে যেটা পাওয়া যাচ্ছে, তাতে খালেদা জিয়া আগামী নির্বাচনের সময় জেলের ভিতরে থাকবে, এটা তার বডি ল্যাঙ্গুয়েজ বলে না। সুতরাং ওটা আমি চিন্তা করি না। কিন্তু মানে তো আমরা তো টকশোতে বসে কত অসম্ভব জিনিসই আলোচনা করি। যদি ধরেও নেই তর্কের খাতিরে যে উনি জেলে থাকবেন, তাহলে বিএনপি একটা অল্টারনেটিভ লিডারশিপ নিশ্চয়ই এখানে অফার করবে। এগুলি তারা চিন্তা করছে কি করছে না আমরা জানি না। আমাদের মিডিয়ারও আবার কিছুটা বাড়াবাড়ি আছে। আমরা আবার এই চিন্তাগুলি আমরাই করি আমাদের পাঠককে খাওয়ানোর জন্য, উত্তরও দিয়ে থাকেন। তো আমরা তখন কারো না কারোর কাছ থেকে গিয়ে বলে বলে একটা কিছু বের করে আনি। তারা যে নিজেরা গায়ে পড়ে সবসময় বলেন তাও না, আমরা গিয়ে বলি যদি এটা হয় কি হবে, বলেন না, একটু বলেন। তো এই একটু বললো এটারে আমরা আবার একটু বেশি করে হাইলাইট করি। তো এটা মিডিয়া দেশে বিদেশে করে এবং এটা মানুষ এন্টারটেইন হয়। কিন্তু সাংবাদিকতার কিছু ক্ষতি হয় এতে। কেন? যে সাংবাদিকতাটা একটু লঘু বিষয়ে পরিণত হয়। আমরা এতটা লঘু করে ফেলা উচিত না মিডিয়াকে কিংবা সাংবাদিকতাকে। আমরা এই ক্ষেত্রে শাহেদ সাহেবের সাথে আমি একমত যে আমরা আসলে দেখবো কোর্ট কি বলে। আমরা তো একটা পর্যায়ে ভেবেছিলাম যে তারেক রহমানেরও সাজা হয়ে যাবে। তারেক রহমানের তো ওই মামলায় সাজা হয় নাই, উনি বেকসুর খালাসও হয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগেরই শাসন আমলে। অনেক অদ্ভুত জিনিস হতে পারে। আমাদের হায়ার কোর্ট কিন্তু এখন একটু আনসার্টেন। যতক্ষণ এই চিফ জাস্টিস আছেন ততক্ষণ পর্যন্ত চিফ জাস্টিস আপিলে গেলে হাইকোর্ট খালেদা জিয়ার প্রথম আপিল হবে হাইকোর্ট লেভেলে। হাইকোর্ট লেভেলের অর্ডারটা আবার তারা নিতে পারবে আপিল বিভাগে। আপিল বিভাগ হচ্ছে আবার সুরেন্দ্র কুমার সিনহা, উনি যথেষ্ট আনপ্রেডিক্টেবল। উনি প্রভাবের মধ্যে আছে বলে সবসময় মনে হয় না, কিন্তু
উনি মনে হয় যেন স্বাধীন, ওনার চিন্তা মতো। উনি আবার কি রায় দিয়ে বসেন খালেদা জিয়ার ব্যাপারে, উই নেভার নো। আমি এই জন্য বলছি অনেক ড্রামাটিক জিনিসও হতে পারে কিন্তু আমাদের রাজনীতিতে। আমার একটা জিনিস মনে হয় 2017 সালের শেষ থেকে আমাদের দেশ একটু আপনি আলোচনাটা শুরু করেছিলেন, রাজনীতিতে একটা ইন্টারেস্টিং সময় আসতে পারে। সিরাজ ভাই আপনি একমত কিনা জানি না, কিন্তু আমার মনে হয় যে আমরা রাজনীতিটা এই সেপ্টেম্বরের পর থেকে ইন্টারেস্টিং হতে শুরু করবে, আনটিল ইলেকশন এটা চলতে থাকবে। জি, আমরা সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম এবং কি ঘটে, অবশ্যই শুভ কিছু ঘটুক সেটাই আমরা প্রত্যাশা করব। আপনাদের তিনজনকে এসে টেলিভিশনের স্টুডিওতে আসবার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে যে ধরনের উৎসব এবং উত্তেজনা দুটোই আছে, আর যেখানে উত্তেজনা আছে তার পাশাপাশি কিন্তু একটি পাওয়ার প্রত্যাশাও কিন্তু থেকে যায়। সুতরাং সাধারণ মানুষের মনে যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, সে উৎসাহ উদ্দীপনাকে ধরে রেখে বর্তমান নির্বাচন কমিশন সঠিকভাবে এগিয়ে যাবে সে প্রত্যাশা রেখেই জানিয়ে রাখছি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির সঙ্গেই থাকবেন।